আমার কত বছরের অপেক্ষার অবসান ঘটলো আজ। এই সোনালী ফুলের জন্য আমি অনেক অপেক্ষা করেছি। আজ এই ফুল ফুটেছে, আমাকে এক্ষুনি কাউকে বনে পাঠাতে হবে এই সোনালী ফুলের জন্য, না হলে ডাইনি এই ফুল নষ্ট করে দিবে। নীলপরি, নীলপরি। জি বলুন পরিমাতা, আপনার জন্য আমি কি করতে পারি? পাখিদের বনে সোনালী ফুল ফুটেছে, ওই ফুল যেভাবেই হোক আমাকে এনে দিবে। ওই ফুল একবার এই পরিরাজ্যে আনতে পারলে আমাদের এই পরিরাজ্যের অনেক উন্নতি হবে। তাই আমি তোমাকে আর লালপরীকে সোনালী ফুল আনার দায়িত্ব দিতে চাই। এইটুকু কাজের জন্য আবার লালপরীকেও লাগবে নাকি? আমি একাই সোনালী ফুল নিয়ে আসতে পারবো পরিমাতা, লালপরীকে কোনো প্রয়োজন নেই। তুমি কাজটা যতটা সহজ ভাবছো এতটাও কিন্তু সহজ নয়। ওই বনে এক ডাইনি থাকে, আর ওই ডাইনি পরীদের একদম সহ্য করতে পারে না। তুমি একাই গেলে যদি ওই ডাইনি তোমার কোনো ক্ষতি করে ফেলে তখন? তাই তুমি না চাইলেও আমি লালপরীকে তোমার সাথে পাঠাবো। লালপরী। এরপর পরিমাতা লালপরীকে ডাকতে থাকে, আর তা দেখে নীলপরী রেগে যায়, কারণ সে একাই সোনালী ফুল এনে পরিমাতার চোখে যোগ্য হতে চেয়েছিল। ইস, এই লালপরীর জন্য আমি কোনো কিছু করেই শান্তি পাই না। ভাবলাম একা একা গিয়ে সোনালী ফুল এনে দিলে পরিমাতা আমাকে উপহার দিবে, কিন্তু তার হলো না। একে নীলপরি, তুইও এখানে? হ্যাঁ, দেখাই তো যাচ্ছে আমাকে, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? শোনো লালপরি, পাখিদের বনের ওই সোনালী ফুল তোমরা দুজন মিলে আমাকে এনে দিবে। আর হ্যাঁ, তুমি তো ওই ডাইনিকে চেনো, সাবধান। আর তোমরা ওই বনে পরী রূপে নয় মানুষ রূপে যাবে, তাহলে ওই ডাইনি তোমাদের সন্দেহ করবে না। আচ্ছা ঠিক আছে পরিমাতা, আর আপনি একদম চিন্তা করবেন না। এরপর লালপরি ও নীলপরি পরিমাতার কাছ থেকে বিদায় নেয়, আর মানুষ রূপ ধারণ করে বনে চলে যায়। বনে তো চলে এলাম, কিন্তু ওই সোনালী ফুল আনতে যে সময় লাগবে। ওই ডাইনির ঘুমানোর অপেক্ষায় থাকতে হবে। ততক্ষণে আমরা এই মানুষ রূপ নিয়ে কোথায় থাকি বলতো? একটা বাড়ি বানিয়ে থাকলেই তো হয়। আমরা তো শুধু মানুষ রূপ ধারণ করেছি, আর আমাদের জাদু তো আছেই। আমি এক্ষুনি আমার জন্য একটা বাড়ি বানাচ্ছি। এ কথা বলে নীলপরি তার জন্য একটা বাড়ি বানায়। দাঁড়া, এটা তো আমার বাড়ি, তুই কোথায় যাচ্ছিস? কেন, তোর বাড়িতেই তো যাচ্ছি। দুজনকে একসাথে থেকেই তো কাজটা করতে হবে। আমার তোকে লাগবে না, আর পরিমাতা বলেছে জন্য আমি তোকে সাথে নিয়ে এসেছি। এখন আবার বলছিস একসাথে থাকতেও হবে? শোন, আমার না তোকে সহ্য হয় না, তুই আলাদা বাড়ি করে সেখানে থাক। এসব তুই কি বলছিস? আমরা তো বন্ধু, আর সামান্য কিছু সময়ের জন্য তুই আমাকে আলাদা বাড়ি করতে বলছিস? আর আমরা এক কাজ করতে এসে দুজন দুই বাড়িতে থাকবো? হ্যাঁ, আমি এক বাড়িতে একসঙ্গে থাকতে চাই না। এরপর নীলপরি তার ঘরে চলে যায়, আর লালপরি তার এমন ব্যবহার দেখে খুব দুঃখ পায়, আর সে কিছু সময়ের জন্য তার জাদু দিয়ে নীলপরির বাড়ির পাশে আরেকটা বাড়ি বানিয়ে ফেলে। অনেকক্ষণ তো হয়ে গেল, এখন আমি ওই সোনালী ফুল আনতে চাই। লালপরীকে না জানিয়েই যাব, তাহলে আমি একাই ফুল আনতে পারবো, আর পরিমাতা তখন আমার উপর অনেক খুশি হবে। এ কথা বলে সে লালপরীকে না জানিয়েই সোনালী ফুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টুনি, ও টুনি, বাইরে আয় তো। কি হয়েছে ময়ূরী দিদি, আমাকে ডাকছো কেন? তুই আমাদের অনেক উপকার করিস, কিন্তু কখনো তোকে কিছু দিতে পারি না, আর তোদের অভাব লেগেই থাকে। আর তাই ভাবলাম এই দানাদার খাবারগুলো তোদের দিয়ে যাই। এই নে। এসবের আবার কি দরকার ছিল ময়ূরী দিদি? ভালোই হলো টুনি, বলো, এখন আর বনে খাবার খুঁজতে যেতে হবে না। এই খাবারগুলো দিয়ে আজ চলে যাবে। তুমি ঠিক বলেছো টোনা, আর বনে যে ডাইনি থাকে তাই তোমাকে রোজ বনে পাঠাতেও ভয় লাগে। আজ আর তোমাকে যেতে হবে না, তুমি বরং কাল বনে যেও, যখন ওই ডাইনি ঘুমিয়ে থাকবে। এরপর তারা ময়ূরের দেয়া খাবারগুলো নিয়ে ঘরে চলে যায়, আর অন্যদিকে নীলপরি একাই সোনালী ফুল আনতে গিয়ে বিপদে পড়ে যায়। ওরে বাবারে, কি ভয়ানক দেখতে এই ডাইনি! আর এই তো সোনালী ফুল। ভাগ্যিস ডাইনি ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে থাকতে আমি ফুলটা নিয়ে চলে যাই। নীলপরি সোনালী ফুল স্পর্শ করার সাথে সাথে তার আগের রূপে ফিরে আসে, আর ডাইনি ঘুম থেকে উঠে তাকে দেখতে পেয়ে তো রেগে যায়। নীলপরি, তোকে পরিমাতা
পাঠিয়েছে এই সোনালী ফুলের জন্য, তাই না? আর তোর তো সাহস কম না, তুই মানুষ রূপ নিয়ে এসেছিলি এই ফুল নিতে। তুই আর তোর পরিমাতা হয়তো জানে না এই সোনালী ফুলের স্পর্শে সব জাদু কেটে যায়। এবার দেখ আমি তোর কি করি। এ কথা বলেই ডাইনি নীলপরীর কোনো কথা না শুনেই তাকে খাঁচায় বন্দি করে ফেলে। আর এই সব কিছু পরিমাতা তার জাদু আয়নায় দেখতে পায়। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে সোনালী ফুল স্পর্শ করলে সব জাদুমায়া কেটে যায়। আর ওই নীলপরীকে সাবধান করার পরেও এমন কাজ করলো। কিন্তু এখন আমি কি করব? আমি তো এই পরিরাজ্য রেখে এখন ওখানে যেতেও পারবো না। এ কথা বলে পরিমাতা নীলপরীকে নিয়ে চিন্তা করতে থাকে। আর এভাবেই সেই দিন কেটে যায়। তুমি আমার সাথে না আসলেও পারতে টুনি। বন থেকে ফল নিতে কি আর এমন সময় লাগতো? আমার খুব চিন্তা হয় আর ভয় লাগে ওই ডাইনির জন্য, তাই আজ আমি তোমার সাথে যাচ্ছি ফল আনতে। টোনাটনি কথা বলতে বলতে বনের দিকে যেতে থাকে। আর কিছু দূর পথ যেতেই তারা দেখতে পায় যে ডাইনি পরীকে বন্দি করে রেখেছে। এ মা, দেখো ডাইনি আজ জেগে আছে আর একটা পরীকে বন্দি করেও রেখেছে। আর দেখো কি যেন বলছে, চলো তো গিয়ে শুনি। আমাকে ছেড়ে দে ডাইনি, আমাকে আর কতক্ষণ এভাবে বন্দি করে রাখবি? ছেড়ে দে আমাকে। যদি একবার লালপরি জানতে পারে তখন দেখবি তোর কি অবস্থা করে। কে? লালপরি? তার মানে তুই একা আসিসনি? এবার তো আমি তোকে ছাড়বো না যতক্ষণ না ওই লালপরি এখানে আসছে। আমি কি করে ফেললাম? আমি লালপরির কথা বলে দিলাম। আমি ওর সাথে যে ব্যবহার করেছি আমার তো মনে হয় না ও আমাকে বাঁচাতে আসবে। এখন আমি কি করব? কিভাবে এই খাঁচা থেকে মুক্ত হব? শুনতে পেলে টোনা, এই বনে আরো একটা পরী আছে। চলো আমরা তাকে ডেকে আনি, কারণ আমরা পাখি হয়ে এই ডাইনির কিছুই করতে পারবো না। আর এই পরীকে আমাদের মুক্ত করতে হবে। এ কথা বলে টোনাটনি লালপরীকে খুঁজতে চলে যায়। আর সারা বন ঘুরে লালপরীকে খুঁজে না পেয়ে টোনাটনি ক্লান্ত হয়ে পড়ে। আমি আর পারছি না। আমাদের নীলপরীর কাছ থেকে শুনে আসা প্রয়োজন ছিল যে কোথায় আমরা লালপরীকে পাবো। এত খোঁজাখুঁজির পরেও তো লালপরীকে কোথাও পেলাম না। আচ্ছা শোনো টোনা, ওই যে দেখো একটা মানুষ দিদি, চলো আমরা তাকে গিয়ে পরীর কথা জিজ্ঞেস করি। এ কি মানুষ দিদি, তুমি কান্না করছো কেন? আর তুমি কি এই বনে কোথাও লালপরীকে দেখেছো? তোমরা লালপরীকে খুঁজছো কেন? সেটা আমরা লালপরীকেই বলবো। যদি দেখে থাকো তাহলে আমাদের তাড়াতাড়ি বলো, আমাদের আবার তাকে নিয়ে নীলপরীর কাছে যেতে হবে। এ কি তুমি লালপরী? হ্যাঁ টোনাটনি, আমি লালপরী। এখন আমাকে তাড়াতাড়ি বলো নীলপরীর কি হয়েছে আর ও কোথায়? আমি কখন থেকে খুঁজে যাচ্ছি কিন্তু কোথাও পাচ্ছি না। এরপর টোনাটনি লালপরীকে সব কথা খুলে বলে। আর তারা একসাথে নীলপরীকে ডাইনির হাত থেকে মুক্ত করতে চলে যায়। লালপরী তুই এসেছিস? আমি ভাবতেও পারিনি তুই আমাকে বাঁচাতে আসবি। আচ্ছা এটাই তাহলে লালপরী। আর সাথে দেখছি দুটো পাখিও আছে। এই পাখি, তোরাও কি আমার খাবার হতে এসেছিস নাকি? চুপ কর শয়তান ডাইনি, এক্ষুনি নীলপরীকে ছেড়ে দে, না হলে তোকে আমি শেষ করে দিব। আমাকে চাইলেও তুই শেষ করতে পারবি না। কি, আমি তো ডাইনির কিচ্ছু করতে পারছি না। আমার জাদু তো ডাইনির কোনো ক্ষতি করতে পারছে না। ওরে লালপরী, তুই আমার কিচ্ছু করতে পারবি না, কারণ আমি আমার প্রাণ ভ্রমরা ওই সোনালী ফুলে রেখেছি। টোনা, ওই ডাইনি এখন লালপরীর সাথে লড়াই করতে ব্যস্ত। এই সুযোগে ওই সোনালী ফুল ছিঁড়তে পারলে ডাইনি হয়তো শেষ হয়ে যাবে। এ কথা বলে টুনি সোনালী ফুলটা ছিঁড়ে ফেলে। আর সাথে সাথে ডাইনি শেষ হয়ে গেলে নীলপরী মুক্ত হয়ে যায়। তোমাদের অনেক ধন্যবাদ টোনাটনি, তোমরা আমাদের অনেক বড় উপকার করলে। না না পরি, তুমি এভাবে বলো না।
আমরা তোমাদের সাহায্য করতে পেরেছি, এটাই অনেক। লালপরি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি সবসময় তোকে হিংসা করতাম, তোকে সহ্য করতে পারতাম না। আর আজ তুই আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করলি। এভাবে বলছিস কেন নীলপরি? তুই আমার বন্ধু, আর বন্ধু বিপদে পাশে থাকবে না তো কে পাশে থাকবে? চল এখন আমরা দুজন মিলে এই সোনালী ফুল নিয়ে পরিরাজ্যে ফিরে যাই। এ কথা বলে তারা পরিরাজ্যে ফিরে যায়। তো বন্ধুরা, দেখলে তো যে তোমাদের বিপদে কোনো কিছু না ভেবে নিঃশব্দে তোমাদের পাশে দাঁড়াবে সেই তোমার প্রকৃত বন্ধু। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি মজা, কি মজা, বাবা এসেছে। বাবা, ও বাবা, তুমি কি যে মেলা থেকে একটা পুতুল আনতে বলেছিলাম, এনেছো বাবা? আমার জন্য পুতুল এনেছো? না রে মা, আমার কাছে পুতুল কেনার টাকা ছিল না। তাছাড়া আমরা তো অনেক গরিব, মেলা থেকে পুতুল কেনার মতো সামর্থ্য আমার নেই রে মা। তোমরা আমাকে কখনো কিছু কিনে দিতে চাও না। আমি থাকবো না, আমি আর তোমাদের সাথে থাকবো না। এরপর টুকি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। একে তুমি এভাবে কাঁদছো কেন? তাহলে কি আমার মতো তোমারও মা বাবা হারিয়ে গেছে? না, আমার মা বাবা হারিয়ে যায়নি। আমার মা বাবা খুবই গরিব, ওরা আমাকে কখনো কিছু কিনে দিতে পারে না, তাই আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি। ও বুঝেছি, তুমি মা বাবার সাথে অভিমান করেছো। কিন্তু জানো, মা বাবারা সবসময় সন্তানদের আবদার পূরণ করতে চায়, কিন্তু অভাবের কারণে তারা সেটা পারে না। তুমি বরং এই জঙ্গলে না থেকে বাড়িতে চলে যাও, তা না হলে হিংস্র পশু তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু তুমি জঙ্গলে কি করছো? তোমাকেও তো কোনো হিংস্র পশু খেয়ে ফেলতে পারে। তুমিও বাড়িতে ফিরে যাও। আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। আরে কি না, তুমি আমার সাথে এসো। আজকে থেকে তুমি আমার বন্ধু। এরপর টুকি খরগোশ ছানাকে তার বাড়িতে নিয়ে যায়। আর টুকিকে বাড়িতে ফিরে আসতে দেখে টোনা ও টনি অনেক খুশি হয়ে যায়। তুই এসেছিস মা? আমি যে তোকে পুরো বন খুঁজে এলাম, আর তোকে খুঁজতে গিয়ে আমি একটা মাটির পুতুল কুড়িয়ে পেয়েছি রে মা। এই নে। কি রে মা, তুই সাথে করে এ কাকে নিয়ে এসেছিস? ওই পৃথিবীতে কেউ নেই মা, তাই আমি ওকে আমার বন্ধু ভেবে আমার সাথে নিয়ে এসেছি। আহারে, খুব ভালো করেছিস রে মা। কিন্তু আমাদের মতো গরিবদের সাথে তোর বন্ধু থাকতে পারবে তো? হ্যাঁ মাসি, আমি ঠিক পারবো। তোমাকে অনেক ধন্যবাদ টুকি, তুমি আমাকে নতুন একটা পরিবার দিয়েছো। এখন থেকে আমি তোমাদের সাথেই থাকবো। এরপর খরগোশ ছানা টুকির পরিবারের সাথে অনেক আনন্দে দিন কাটাতে থাকে। আর টুকিও নতুন বন্ধুর সাথে খেলাধুলা করতে থাকে। টুকি, এই টুকি, তোরা এখানে বসে আছিস? ওইদিকে যে অলৌকিক ঘটনা ঘটেছে। অলৌকিক ঘটনা? তাই নাকি রে? তা কি অলৌকিক ঘটনা বলতে শুনি? জঙ্গলের ভেতরে নাকি একটা সোনার ঘর পাওয়া গেছে। সেই ঘর কোনো সাধারণ ঘর নয়, সেটা সোনার ঘর। কিন্তু সেই ঘর বনের কেউ নিয়ে যেতে পারছে না। কেন নিয়ে যেতে পারছে না কেন? কারণ সোনার ঘরের 3 প্রশ্ন আছে। যে তার 3 প্রশ্নের উত্তর দিতে পারবে সে ওই সোনার ঘরের মালিক হয়ে যাবে। বনে সবাই যখন ওই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেনি, আমরাও হয়তো পারবো না। চলো বন্ধু, আমরা বড়শি দিয়ে মাছ ধরি। টনি মাসিরা তো খুব গরিব। আমি যদি ওই 3 প্রশ্নের উত্তর দিয়ে সোনার ঘরের মালিক হতে পারি, তাহলে আমি এই ঘরটা টুনি মাসিদের উপহার দিব। তাহলে তাদের আর কোনো অভাব থাকবে না। একে বন্ধু, কি একটা ভাবছো তুমি? চলো পারুল, আমরা সেই সোনার ঘরের কাছে যাই। এসো টুকি, তুমিও এসো। এরপর টুকি, পারুল ও খরগোশ মিলে সেই সোনার ঘরের কাছে চলে যায়। একে ছেলেরা, তোরা এখানে কেন এসেছিস? আমরা তোমার 3 প্রশ্নের উত্তর দিতে এসেছি। তুমি বরং সময় নষ্ট না করে আমাদেরকে প্রশ্ন করো।
আচ্ছা ঠিক আছে, তবে বল দেখি। গাছ নেই, আছে পাতা, মুখ নেই, বলে কথা, বলতো সেটা কি? তা তো আমরা জানি না। সেটা হচ্ছে বই। বেশ, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দেখি। কোন সে রসিক চান, নাকে বসে ধরে কান? চশমা, এর উত্তর চশমা। এরপর খরগোশ একে একে সোনার ঘরের 3 প্রশ্নের উত্তর দিয়ে দেয়, আর সাথে সাথে সোনার ঘর অদৃশ্য হয়ে একটা পরী এসে যায়। ধন্যবাদ খরগোশ ছানা, তুমি আমার 3 প্রশ্নের উত্তর দিয়ে আমাকে মুক্ত করেছো, তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এরপর পরী জাদু করে একটা প্রদীপ নিয়ে আসে। এই নাও খরগোশ ছানা, এখন থেকে এই প্রদীপটা তোমার। তোমার যখন কোনো কিছুর দরকার হবে তখনই তুমি এই প্রদীপ ঘষা দিবে, তখন আমি ঠিক চলে আসব। মনে রাখবে, এই প্রদীপ শুধু তোমার স্পর্শেই কাজ করবে। কিন্তু পরি, তুমি এভাবে সোনার ঘর হয়েছিলে কেন? তাহলে শোনো। এ কি পরি, এই সোনার ঘরটা তোমার? তবে তুমি আজকের রাতটা আমাকে একটু আশ্রয় দাও। আমি যে এক দূরের সফরে বের হয়েছি, এখন যে বড্ড ক্লান্ত হয়ে গেছি। না না, তোর মতো সাধারণ তান্ত্রিককে আমি আমার ঘরে আশ্রয় দিতে পারবো না। তাছাড়া তোর শরীর থেকে খুবই বাজে গন্ধ বের হচ্ছে। যা যা, এক্ষুনি আমার চোখের সামন থেকে চলে যা। তোর মনে এত অহংকার? তবে আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি চলে যাওয়ার পর তুই এই সোনার ঘরে বন্দী হয়ে থাকবি। আর আমি তোকে 3টা প্রশ্ন উপহার দিচ্ছি। এই 3টা প্রশ্ন যদি কেউ দিতে পারে তবেই তুই মুক্তি পাবি। এরপর তান্ত্রিক চলে যায়, আর আমিও সোনার ঘরে বন্দী হয়ে যাই। অহংকার করে ভালো কাজ নয় পরি, তুমি আর কখনো অহংকার করো না, বুঝলে? হ্যাঁ রে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এরপর পরে সেখান থেকে চলে যায়, আর খরগোশ টুকি ও পারুল যে যার বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। এদিকে খরগোশ ছানা প্রদীপের সাহায্যে টোনা ও টনির অভাব দূর করে দেয়। ধীরে ধীরে খরগোশ ছানার প্রদীপের কথা পুরো বনে জেনে যায়। বল, তুই আমাকে তোর প্রদীপের পরীকে দিয়ে আমাকে সব থেকে ধনী বানিয়ে দিবি কিনা? না, তুমি অনেক লোভী পাখি। তাছাড়া তোমার তেমন কোনো অভাবও নেই, তাই আমি তোমাকে কিছুতেই ধনী বানিয়ে দিব না। তাই নাকি? তাহলে তুই এই গভীর জঙ্গলে গাছের সাথে ঝুলে থাক, আর কেউ তোকে বাঁচাতে আসবে না। হা 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 হা। এরপর কালু সেখান থেকে চলে যায়, আর তখনই সেখানে টুকি চলে আসে আর খরগোশ ছানাকে মুক্ত করে। বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু, আর তুমি আমার প্রকৃত বন্ধু টুকি। তুমি আমার পরিবারকে সুখে রেখেছো বন্ধু, তাই তুমি আমার প্রকৃত বন্ধু। কিন্তু কে তোমার এমন অবস্থা করলো বলো তো শুনি? কালু আঙ্কেল আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিল, আর আমার প্রদীপের সাহায্যে ধনী হতে চেয়েছিল, কিন্তু আমি ওই লোভী আঙ্কেলকে কিছুই দেইনি। ঠিক করেছো বন্ধু, তবে এরকম লোভীদের শাস্তি হওয়া উচিত। এই না বন্ধু, আমি তোমার প্রদীপকে নিয়ে এসেছি। এই প্রদীপের সাহায্যে তুমি লোভী আঙ্কেলকে শাস্তি দাও। এরপর খরগোশ ছানা প্রদীপে ঘষা দেওয়ার সাথে সাথে সেখানে পরী চলে আসে, আর খরগোশ ছানা পরীকে সব কথা খুলে বলে, আর পরী গিয়ে কালুর ঘর বাড়ি কুড়ে ঘর বানিয়ে দেয়। হে কি, এটা আমার কি সর্বনাশ হয়ে গেল! হঠাৎ করে আমার পাকা বাড়ি এভাবে কুড়ে ঘর হয়ে গেল কেন? অতিরিক্ত লোভ করেছিলে, তাই এটা তোমার শাস্তি। এরপর পরী চলে যায়, আর কালুও সব হারিয়ে ফেলে। এদিকে খরগোশ ছানা টুকির পরিবারের সাথে সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, বিপদের সময় যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।